जन्म 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 साथ चलना यूं ही कसम तुम्हें कसम आके मिलना यूं ही एक जा है भले दो बदन हो जुदा मेरे होके हमेशा ही रहना कभी न कहना अलविदा मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो तुम दर्द हो तुम ही आराम हो मेरी दुआओं से आती है बस ये सदा मेरे होके हमेशा ही रहना कभी न कहना अलविदा मेरे होके हमेशा ही रहना कभी न कहना अलविदा। কথাটা বলেই মেহেরিনের হাত ধরে গেটের বাইরে নিয়ে গেল। চলন্ত গাড়ির মধ্যেই শো শো করে বাতাস বইতে লাগলো। গাড়ির জানালা বন্ধ থাকায় সেই বাতাসের হিমেল হাওয়া ছুঁতে পারল না রিদওয়ানের হোয়াইট অ্যাঞ্জেলকে। ওদিকে আয়ান এসে নিয়ে গেছে। রিদওয়ান বারণ করলেও আয়ান শুনল না। রিদওয়ানও আর কিছু বলেনি, কারণ এখন সে ভোরকে নিয়ে সোজা অফিসে যেত। এরপর অন্য জায়গায় যাওয়ার প্ল্যান তার। ওদিকে অফিস থেকেই রিককে দিয়ে পাঠিয়ে দিত। এখন যখন আয়ান এসেছেই, তাই নিজের কাজ সহজ হয়েছে বলে ভোরকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি এসে থামলো রিদওয়ানের বিশাল অফিস বিল্ডিং এর সামনে। দারোয়ান তাড়াতাড়ি গেট খুলতেই গাড়ি সাঁ করে তা ভেতরে ঢুকে পার্কিং এরিয়াতে ঢুকে পড়ল। হঠাৎ করে এরকম জায়গায় আসতে দেখে ভোর আশেপাশে তাকিয়েই। এটা কোথায় এসেছি? বাসায় যাব না? আপাতত খুব গুরুত্বপূর্ণ মিটিং আটকে রেখেছে হানি, ওইটা করি না হয় বাসায় ফিরবো। কথাটা বলে নিজের সিট বেল্ট খুলল। এরপর ভোরের সিট বেল্ট খোলার জন্য ভোরের একদম মুখের বিপরীতে ঝুঁকল। হঠাৎ করে এরকম ঝুঁকিয়ে পড়ায় ভোরও পিছিয়ে যেতে নিলে রিদওয়ান সাথে সাথে মাথায় হাত দিয়ে তা আটকে দিল। আর একটু হলেই তো কাচের ডোরে বাড়ি খেত। একটু স্থির থাকা যায় না স্টপিড? আমি কি খেয়ে ফেলবো তোমায় নাকি কামড়াবো? আর একবার যদি এরকম রিয়াক্ট করো তাহলে কিন্তু খুব খারাপ কিছু করে ফেলবো। রিদওয়ানের বাক্যে ভোর ঠোঁট উল্টালো, সাথে নাকের পাঠাও ফুলে লাল হয়ে গেল। এর মধ্যেই রিদওয়ান ভোরের সিট বেল্ট খুলে দিল। আপনি তো খেকো রাক্ষস, তাই তো আমাকে বারবার হঠাৎ আগমন করে ভয় দেখান। আমি খেকো রাক্ষস? একদম না না, ভুল বললাম। আপনি খেকো রাক্ষসের প্রো ম্যাক্স। বাবা, এত সুন্দর নাম যখন দিয়েছো তখন তো সে রাক্ষসের মতো কাজ করেই দেখাতে হয়। কি বলো হানি? করছেনই তো, কথায় কথায় শুধু ধমক দেন, কোনো কাজ ঠিক করে করতে দেন না। তো উল্টা পাল্টা কাজ করলে ধমক দেবো না? পেচ্ছে একটা মেয়ে, বড়দের থেকে শিক্ষা নিয়ে ঠিকভাবে চলতে হয়, তবে তো ধমক পড়ে না। রিদওয়ানের কথায় ভোর রাগী চোখে তাকালো। আপনি আমাকে পিচ্চি বলেন কোন অ্যাঙ্গেল থেকে? সব অ্যাঙ্গেল থেকে। আমি পিচ্চি না, বুঝেছেন? যথেষ্ট বড় হয়েছি আমি। আমাকে সামলানোর মতো বড় হয়েছ কে? মানে? ভোরের কথায় রিদওয়ান তৎক্ষণাৎ ভোরের ঘাড়ে হাত রেখে নিজের উষ্ঠযুগল নিয়ে কানের লতিতে কামড় দিল। এরূপ কাণ্ডে ভোরের শরীর সাথে সাথে ঝাঁকি দিয়ে উঠল। নিঃশ্বাস বন্ধ করে চোখ মুখ খিচে আটকে রাখলো। এভাবে নিঃশ্বাস আটকে রাখায় রিদওয়ান তাকে ছেড়ে দিল সাথে সাথে। এরপর একটু দূরে সরে গিয়েই ভোরের গালে হাত রাখলো। নিঃশ্বাস ছাড়ো হানি। রিদওয়ানের কথায় ভোর তখনও নিঃশ্বাস ছাড়ল না। নিঃশ্বাস ছাড়তে বললাম তো আমি। কলিজা ছাড়খাড় করতে চাইছো আমার? রিদওয়ানের ধমকে ভোর সাথে সাথে বড় বড় করে দুইটা নিঃশ্বাস ছাড়ল। কম্পমান চোখের পলক খুলে রিদওয়ানের লাভাযুক্ত চোখের দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই লোকটার চোখ এমন লাল হলো কেন? একটু আগেও তো ঠিক ছিল। তোমার অবাধ্যতা কোনো একদিন আমাকে ধ্বংস করে দেবে ভোর। তখন কিন্তু তোমার পরিণতিও ভয়ানক বেদনা কাতর হবে। রিদওয়ান কথাটা বলেই গাড়ির স্টিয়ারিং এ জোরে বাড়ি মারল। এরপর গাড়ির দরজা খুলে বেরিয়ে অন্য পাশের দরজা খুলে ভোরকে আলতোভাবে ছুঁয়ে বের করলো। কোনো কথা না বলেই রিদওয়ান নিজের অফিসে যেতে লাগলো। 10ম তলায় লিফট খুলতেই রিদওয়ান ভোরকে নিয়ে বের হলো। হাতের বন্ধনী এখনো নমনীয়ভাবে ধরে আছে। হাতের বন্ধনী এখনো নমনীয়ভাবে ধরে আছে। মনে হচ্ছে সেই বন্ধনীর সাথে রিদওয়ান কঠোর যুদ্ধ করছে, কারণ এত আলতোভাবেই ধরেছে যে হাত বারবার পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়ার উপক্রম। তবে রিদওয়ান তা পড়তে দিলে তো? নিজের কেবিনের সামনে আসতেই অফিসের সিকিউরিটি সালাম দিয়ে ডোর খুলে দিল।
ডোর খুলতেই ভোরকে নিয়ে ভেতরে ঢুকতেই নিজের পার্সোনাল চেয়ারে বসালো। এরপর টেবিল থেকে কয়েকটা টিস্যু নিয়েই ভোরের কপালের ঘামগুলো মুছে দিল। কি খাবে হানি? রিদওয়ানের শান্ত স্বরূপ কথায় ভোর অবাক নয়নে তার দিকে চেয়ে থাকলো। আপনি না একটু আগেই রাগী রূপ ধারণ করেছিলেন, মুহূর্তের মধ্যেই শান্ত মেজাজ আসলো কি করে? আমার সব রাগ নিরাময় করার ওষুধ তুমি হানি। আর সেই ওষুধের সাথে কি বেশিক্ষণ রাগ ধরে থাকা যায়? রিদওয়ানের প্রশ্নসূচক বাক্য ভোর মগ্ন হয়ে মাথা নাড়িয়ে না জানালো। এসব টপিক বাদ। আমি জুস আর স্যান্ডউইচ অর্ডার করছি, একটু পর রহমান চাচা দিয়ে যাবে। লক্ষ্মী মেয়ের মতো সব ফিনিশ করবে, ঠিক আছে? আপনি খেয়েছিলেন? ভোরের হঠাৎ বলা বাক্যে রিদওয়ান থেমে গেল। না, ভেবেছিলাম তোমার সাথে করব, তবে এখন একটু সময় নেই হানি। তুমি কিছুক্ষণ বসো, আমি মিটিংটা করেই আসছি। লালিত আভায় সূর্যের রক্তিম ছায়া ছেয়ে আছে দূর ওই পশ্চিমা আকাশে। সময়ে জানান দিচ্ছে গোধূলি প্রায় সন্নিকটে। দশম তলার মিটিং রুম থেকে রিদওয়ান ক্লান্ত মুখশ্রী নিয়ে বের হলো। টানা 1.5 ঘন্টা মিটিং করে কেমন যেন ক্লান্ত ক্লান্ত অনুভব করছে। হয়তো দুপুরে লাঞ্চ না করার কারণে সুগার হয়তো হাই হয়ে আছে। নিজের দুর্বলতা বেশিক্ষণ ধরে রাখলো না। এগিয়ে যেতে থাকলো নিজের পার্সোনাল অফিস রুমের দিকে, যেখানে তার পার্সোনাল থেকেও পার্সোনাল হৃদস্পন্দন তার জন্য অপেক্ষা করে আছে। কে জানে মেয়েটা একা একা বোর হচ্ছে কিনা। সিকিউরিটি গার্ড ডোর খুলতেই রুমের ভেতর ঢুকে পড়ল। এরপর কোটটা খুলেই হাতে নিয়ে টাইটা হালকা ঢিলে করলো। আশেপাশে নজর ঘুরিয়ে ভোরের খোঁজ করলো, কিন্তু কোথাও ভোরকে না দেখে ভ্রুকুচকে ফেলল। আর একটু সামনে এগোলে বারান্দার পর্দার পিছনে ভোরের জামার অংশ দেখতে পেল। ভোর আজকে রিদওয়ানের কিনে দেওয়া গাউন পরে আছে। বেশিরভাগ জায়গায় ভোর গাউন পরেই কমফোর্টেবল, তাই রিদওয়ানও ভোরের জন্য আলমারি ভর্তি করে বিভিন্ন কালার সাথে ইউনিক ডিজাইনের গাউন কিনে রেখেছে। ভোর অত গর্জিয়াস ডিজাইন পছন্দ করে না, তাই রিদওয়ান সেই দিকেও খেয়াল রেখেছে। পর্দার আড়ালেই ভোরের অবয়ব দেখতে পেল। মেয়েটা এই ঠান্ডা টাইলসের মধ্যে এভাবে বসে আছে কেন? ভোরের কাছাকাছি আসলে দেখতে পেল এক ঘুমন্ত পরীকে, যার মুখা অবয়বে পশ্চিমা আকাশে লালিমার কিরণ ছড়িয়ে পড়েছে ভোরের সর্বাঙ্গে। এত বেশি স্নিগ্ধ লাগছে যে রিদওয়ান মুহূর্তেই নিজের স্পন্দনের গতি অনুভব করতে পারল। হাঁটু গেড়ে বসে ভোরের সামনে এসে তাকে মোহনীয় দৃষ্টিতে দেখতে লাগলো। কপালের অগোছালো কিছু চুল মুখের আশেপাশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকায় আলতোভাবে ছুঁয়ে তা সরিয়ে দিল। মুখের অবয়ব পুরোটা দৃশ্যমান হলে আবারও সেই মুখের দিকে তাকিয়ে ভোরের এক হাত ধরল। এত বেশি পবিত্র কেন তুমি হোয়াইট অ্যাঞ্জেল? আমার মতো রুক্ষ মেজাজের পুরুষের সাথে তোমাকে তো মানায় না হোয়াইট অ্যাঞ্জেল। কথাটা বলার এক পর্যায়ে ভোরের মাথা একপাশে হেলে পড়তে নিলে রিদওয়ান সাথে সাথে একপাশে বসে এক হাত ধারা আগলে নেয় ভোরের মাথাটা। এরপর আস্তে করে নিজের বুকের মাঝে মাথাটা রেখে দেয়। এক হাত দিয়ে ভোরের অর্ধাংশ নমনীয় শরীরটা আগলে রাখে। এত বড় সাম্রাজ্য তৈরি করে লাভ কি হলো? আমার বউ দামি আসবাবে না থেকে টাইলসে বসে বসে ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। কিছু করি মেয়েকে নিয়ে। ভোরের ঘুম অনেক গভীর হয়, রিদওয়ান তা আগে থেকেই জানে। তাই সেও ভোরকে আষ্টে পিষ্টে জড়িয়ে বসে থাকলো কিছুক্ষণ। ডোরের মধ্যে কেউ নক করলে নিজের অবস্থানের প্রতি খেয়াল হয়। এরপর আস্তে করে উঠেই ভোরকে পাজা করে উঠিয়ে নেয়। এরপর রুমের একপাশে আরেকটি রুমের ভিতর ঢুকে পড়ে। এই রুমটি রিদওয়ানের রেস্ট রুম। বিছানা পরিপাটি থাকায় ভোরকে আলতো করে শুয়ে দেয়। এরপর ভোরের গলায় থাকা ওড়না সরিয়ে একপাশে রেখে পাতলা কম্বল গায়ে জড়িয়ে দেয়। রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। রুম থেকে বেরিয়ে দরজাটা চেপেই ডোরে থাকা রহমান চাচাকে আসতে বলে। রহমান চাচা হাতে ট্রে নিয়ে টি টেবিলে রাখে। ভোর হয়েছে কি চাচা? জি স্যার, তবে মাত্র একটা স্যান্ডউইচ খাইছে আর জুস অর্ধেকখানি। আপনার এই বৌমাকে নিয়ে যে কি করি চাচা, খাওয়ানি এত অনিয়ম করে, খেতেই চায় না। রিদওয়ান কথাটা বলতে বলতে হাত ধুয়ে শার্টের হাতা ভাঁজ করলো। সোফায় বসে খাবারের প্লেট থেকে খেতে লাগলো। রিদওয়ানের কথায় রহমান হাসলো। তার স্যার যে ভোর মামুনির চোখে হারায় সেটা ভালো করেই জানে। সবসময় ভোরের কথাগুলো রহমানকে বলে আর প্রাণ খুলে কথা বলতে দেখে। ছেলেটা তো হাসতেই ভুলে গেছে, কিন্তু যখন থেকে ভোর মামুনি স্যারের জীবনে এসেছে তখন থেকেই ছেলেটা প্রাণবন্ত হচ্ছে। খুব ভালোবাসেন ভোর মামুনিকে স্যার?
রহমানের কথা শুনে রিদওয়ান খাবার থামিয়েই নিচের দিকে তাকালো। এরপর মাথা তুলে রহমানের বয়স্ক মুখের দিকে তাকিয়ে, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিচ্ছু নেই চাচা। ভালোবাসা যদি থাকেও তবে তো সময়ের ব্যবধানে নিঃশেষ হয়ে যায়। আর সেই নিঃশেষ হওয়া ভালোবাসা আমার তার প্রতি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো তার প্রতি আমার স্পন্দনের গতি। তার স্পন্দন আছে তো আমারও স্পন্দন টিকে থাকবে। সে সুস্থ তো আমিও সুস্থ, সে অসুস্থ তো আমিও অসুস্থ। তার হাসিতে আমার হাসি, আর তার কান্নাতে আমার কান্না। কথাগুলো শেষ করেই নিজের খাবার শেষ করতে লাগলো। এইদিকে রহমান রিদওয়ানের কথাগুলো শুনে খুশি হলো। শেষ পর্যন্ত তবে তার স্যারের জীবনের সুখে দেখা দিল। আল্লাহ যেন দুজনকেই সুখী করে, এরূপ দোয়া করে রহমান খুশি খুশি মনে বেরিয়ে পড়ল এটো প্লেট নিয়ে। না, ছাড়বো না। আপনি আমাকে এই 1 মাস এইভাবে ইগনোর করছেন কেন? আর আমাকে দেখলেই পালিয়ে যান কেন? হুম? অন্তির কথায় রিকের ভাবাবেগ হলো না। সে পকেটে হাত ঢুকিয়ে অন্তিকে পাশ কাটিয়ে যেতে নিলে অন্তি আবারও সামনে গিয়ে দাঁড়ালো। এরকম বিহেভিয়ারের মানে কি অন্তি? রিকের কথায় অন্তির চোখে অশ্রু জমা হলো, আর সেই অশ্রুর মেলা দেখে রিক নিজের নজর অন্যত্রে নিল। কেউ মেরেছে নাকি মরেছে যে এরকম কান্নার সমারোহ সরিয়ে দিচ্ছিস? আপনি বদলে গেছেন রিক ভাই। অন্তি কথাটা বলেই নিজের চোখের অশ্রু মুছল। এরপর রিকের সামনে গিয়ে গালে হাত রেখেই, আমাকে এইভাবে অ্যাভয়েড করছেন কেন রিক ভাই? কি অন্যায় করেছি আমি? অন্তির নরম তুলতুলে হাতের ছোঁয়ায় রিকের পুরো শরীরের পশম খাড়া হয়ে গেল তৎক্ষণাৎ। নিজের মধ্যে থাকা মায়া ভরা দৃষ্টিতে তাকালো ওই স্নিগ্ধ মুখের দিকে। ফুপিয়ে কান্নাতে যেন চোখ মুখ রক্তিম আভায় পরিণত করেছে। আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন রিক ভাই? অন্তের হাত নিজের হাতে নিয়ে আলতোভাবে ছাড়িয়ে নিল। আর কিছুক্ষণ যদি এভাবে থাকে তবে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে সে। তোর কথা কষ্ট পাবো কেন? কে তুই আমার? রিকের বাড়িকি আওয়াজে মনে হলো অন্তের হৃৎপিণ্ডে কড়া আঘাত করলো। কত সহজেই বলে ফেললো, কে আমি? কেউ নই আমি আপনার। না, কেউ নস। রিকের দায়সারা কথায় অন্তি মুহূর্তেই ফুপিয়ে কেঁদে উঠল। এই ছেলে তার সাথে এভাবে কথা বলছে কেন? সে যদি তার কেউ নাই হয় তাহলে আগে এত কাছাকাছি আসতো কেন? সে কি বলেছিল নাকি কাছে আসার জন্য? নিজের ভাবনার মাঝেই ফোনের মধ্যে মেসেজ টোন বেজে উঠল। সেই শব্দের উৎসের ভিত্তিতে অন্তি নিজের হাত উঁচু করে কে মেসেজ করেছে তা চেক করতে থাকলো। নাক টেনে টেনে সেই মেসেজ বার্তাকারীকে রিপ্লাই দিল। রিক নিজের নজর সরিয়ে সবই অবলোকন করলো। অন্তি মেসেজ পাঠিয়ে ফোন রেখে দিল। ছাদে দাঁড়িয়ে আর ভালো লাগছে না, তাই দ্রুত পদে নিজের পদচরণ পিছিয়ে যেতে নিলে হাতের কবজিতে টান পড়ল। কই যাচ্ছিস? রিকের এরকম কথাই যেন অন্তির গায়ে নুনে ছিটে পড়ল। এই লোক এতক্ষণ তাকে পাত্তাই দিচ্ছিল না, আর এখন যখন সে এখানে নিজের অপমান সহ্য করতে পারছিল না দেখে চলে যাচ্ছিল, তখন আদিক্ষেতা করে আবার হাত ধরছে কেন? জাহান্নামে যাচ্ছি। নাক টেনে কোনো মতে উচ্চারণ করলো। যেখানে যাস মোবাইলটা দিয়ে যা। কথাটা বলেই অন্তির হাত পেঁচিয়ে নিজের কাছে আনলো। এই হাত পেঁচানোতে অন্তি আহ শব্দ করে উঠল, আর সেই ব্যথার সুযোগ নিয়েই রিক অন্য হাতের দ্বারা অন্তির আরেক হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। অসময়ে উদ্ভট শব্দ করে কন্ট্রোল লিস করে লাভ নেই। সময় এইসব শব্দ উচ্চারণ করিস, তবেই কাছে দেবে। কথাটা বলেই রিক অন্তিকে ছেড়ে দিল। এরপর পাসওয়ার্ড টাইপ করে মোবাইল অন করলো। অচেনা কারোর সাথে এসএমএস দেখে চোয়াল শক্ত করে ফেলল। মুহূর্তেই চোখের রং বদলে শিরাগুলো লাল হতে থাকলো। সাইফুলকে। রিকের গম্ভীর কথায় অন্তে ঢোক গিলল। এই লোক ক্ষণে ক্ষণে এভাবে রং বদলায় কেন? কিছুক্ষণ আগেই না নিজেকে তার থেকে ছাড়াতে চাইছিল, এখন আবার তার পার্সোনাল লাইফের বিষয়ে তদারকি করছে কেন? কিছু একটা বুঝতে পেরে মুখের রং বদলে দুষ্টু আভা দেখা দিল। মনে মনে ছক কষে গুটি চালানোর বুদ্ধি আটল। কি হলো, কথা বলিস না কেন? কে এই সাইফুল? আমার নতুন ফেসবুক বন্ধু। তোকে ফেসবুক খোলার পারমিশন কে দিয়েছে? রিকের ধমক শুনে অন্তি কেঁপে উঠলেও বাইরে তা প্রকাশ করল না। মনে মনে উপরওয়ালার নাম নিয়েই, আজব কথাবার্তা বলছেন কেন রিক ভাই? আজকাল ফেসবুক চালাতে কি কারোর পারমিশন লাগে বুঝি? অবশ্যই লাগবে। আমার ভার্সিটির ফ্রেন্ডরা সবাই অনেক আগে থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবাই চালায়।
আর আমি তো শুধুমাত্র ফেসবুকই খুলেছি, তাও কয়েকদিন আগেই। অন্তি কথাগুলো বলতে দেরি, কিন্তু রিকের হাত থেকে মোবাইলটা আছাড় মারতে দেরি হলো না। হঠাৎ ভাঙার শব্দে অন্তি কিছুটা সরে গেল, কারণ মোবাইলটা অন্তির পায়ের কাছেই ফেলা হয়েছে। সামান্য দূরত্ব থাকায় অন্তির পায়ে পড়ল না। অবাক নয়নে মোবাইলের সমাধি হতে দেখল সে। রিক ভাই, আপনি আমার সাধের মোবাইলটা ভাঙলেন কেন? কত কষ্ট করে আব্বুকে দিয়ে শখের মোবাইলটা আনিয়েছি, এখন আমি কি ইউজ করব? কথাটা বলতে বলতেই মোবাইলের কাছে যেতে নিলে অন্তিকে পেটের মধ্যে হাত গলিয়ে তার পিঠময় শরীরটা রিকের বুকের মধ্যে আটকালো। ডোন্ট ডু লিটল গার্ল, তোর বাপের কথা মোবাইল চালিয়েছিস এটাই অনেক বড় বিষয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের ফিক দিয়ে আইডি খোলার অধিকার আমি তোকে দেইনি, আর না কখনো দেব। আপনি অধিকার দেওয়ার কে? হ্যাঁ, শুধুমাত্র আমার কাজিন হন আপনি, আর কিচ্ছু নয়। আমার লাইফের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আমি আপনাকে দেইনি। অন্তির রাগান্বিত কথায় ফিক করে অষ্ট হাসিতে ফেটে পড়ল। নিজের হাসি মুখ গিয়ে আটকালো অন্তির উন্মুক্ত হওয়া কাঁধের মাংসপিণ্ডে। যেখানে তোর নিঃশ্বাসটি আমার অনুমতিতে চলে, সেখানে তোর বলা অধিকার কথাটা নিতান্তই হাস্যকর হয়ে গেল না? রিকের উষ্ঠের স্পর্শ বলা কথাগুলো মুহূর্তেই অন্তিকে কাবু করে ফেলল। পেটে থাকা হাতের বাঁধন মুহূর্তেই হাতের নখ ধারা চেপে ধরল। আমায় ভালোবাসেন রিক ভাই? নো। তাহলে এইসব কথার মানে কি? ভালোবাসা বোঝার বয়স হয়েছে তোর? আমি ছোট নই। অন্তির কথায় রিক নেশা ভরা চোখে অন্তির মুখের দিকে তাকানোর চেষ্টা করলো, তবে সুযোগ মতো তাকাতে পারল না দেখে হাতের বন্ধন হালকা ঢিলে করেই অন্তিকে নিজের সম্মুখে ফিরালো। অন্তি আজ নিজের চোখের পাপড়ি বন্ধ করল না, চোখ খোলা রেখে রিকের নেশালো চোখের দিকে তাকালো। বড় যখন হয়ে গেছিস তখন মামা মামিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। স্বামী যখন সামলাইতেই পারবি তখন এই বাড়িতে থেকে মামার অন্ন ধ্বংস করার কোনো মানেই হয় না। তাই এখন থেকে বিয়ের প্রস্তুতি নে। রাত্রি প্রায় 12টা চলমান। গাড়ির স্পিড ধীরে ধীরে বহমান স্রোতের মতোই এগিয়ে চলেছে। কাচের জানালা বন্ধ থাকায় বাহিরের শাসা বাতাসগুলো গায়ে লাগার মতো অবস্থায় নেই। ভোরের মাথা হালকা কাত হতে থাকলেই রিদওয়ান তা সযত্নে ঠিক করে আবারও নিজের কাঁধে রাখে। মুচকি হেসে কিছুক্ষণ পরপর মাথার চুলের ভাঁজে নিজের নাসার অন্ধ্র গলিয়ে বড় বড় করে নিঃশ্বাস টানে। এই মেয়ের শরীর আর চুলের সুবাসগুলো যেন রিদওয়ানকে মুহূর্তেই পাগল করে দিশেহারা বানিয়ে দেয়। সে 6:30 থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। ঘাড়ের অর্ধাংশ ব্যথা হয়ে টনটন করছে। সে ব্যথা নিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছে সে নীরবে নিভৃতে। কিন্তু তবুও ভোরকে এক মুহূর্তের জন্যও নিজের কোলছাড়া করল না। এই মেয়ের ঘুম আজকে হাড়ে হাড়ে টের পাইয়েছে তাকে। নিজের অফিস রুম থেকে কোলে করে এনে গাড়িতে বসালো। এরপর নিজের কোলে করে ঢাকা থেকে সিলেটের কাছাকাছি চলে এলো। তবুও এই মেয়ের ঘুম ভাঙল না। এত গভীর ঘুম ঘুমাতে জীবনে কাউকেও দেখেনি সে। হঠাৎ করেই ভোর নড়ে চড়ে উঠল। নিজের মুখের লালিমাগুলো রিদওয়ানের ঘাড়ে ঢলতে ঢলতেই হঠাৎ করে ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল। কিছুক্ষণ সে কামড়ের রেশ রেখেই জায়গাটা ঠোঁটের স্পর্শে ভিজিয়ে দিল। ঠোঁটের আদল কিছুটা উপরে যেতেই রিদওয়ানের খোঁচা খোঁচা দাড়িগুলো তার ঠোঁটে কাটার মতো করেই বিঁধল কিছুটা। আর সেই কাটার রেশ ভোরের ঘুমের ব্যাঘাত ঘটালো। ধীরে ধীরে চোখ খুলে নিজের মস্তিষ্ক সজাগ করতে লাগলো। নিজের অবস্থান ঠিক কোথায় তা 10 সেকেন্ডের মধ্যেই উপলব্ধি হলো। কোনো পুরুষের কোলে সে লেপ্টে আছে দেখে তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে উঠতে নিলে রিদওয়ান সাথে সাথে কোমর জড়িয়ে আটকে দিল। গাড়ি চালাচ্ছি তো স্টুপিড, এখনো তো অ্যাক্সিডেন্ট করাতে। রিদওয়ানের ধমকে ভোরের চোখে অশ্রু জমা হলো। ঘুম থেকে উঠে এরূপ ধমকে যেন অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ান কথাটা বলে গাড়ি এক সাইডে দাঁড় করালো। কি সমস্যা, এভাবে ছটফট করছিলে কেন? আমি এখানে কেন? ভোরের মিনমিন করা শব্দে রিদওয়ান দায়সারা ভাব নিয়ে সিটে মাথা এলিয়ে দিল। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তোমায়। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন মানে? ভোর আতঙ্কিত বাক্যটি বলেই আশেপাশে তাকালো। এরকম নিস্তব্ধ রাস্তায় তার অবস্থান দেখে ঢোক গেল ভোর। টাকা পয়সার অভাব পড়েছে হানি, তাই ভাবলাম তোমার শরীরের কিডনি, লিভার, তাছাড়া জরুরি জিনিসগুলো বিক্রি করে একটা লাভজনক ব্যবসা দাঁড় করাবো। তুমি তো আমার কাজের কাজ কিছুতেই আসো না, তাই আর কি ভাবলাম অযথা তোমাকে ফেলে টাকা লাভ কি, এর থেকে এসব জিনিস বিক্রি করলে ভালো অ্যামাউন্ট পাবো, সাথে লাভও হবে বেশ। তাই তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়ে আসলাম এই শুনশান জায়গায়। ভেবেছিলাম এখানেই ঘুমের মধ্যে অস্ত্রোপচার করে তোমার শরীরের জিনিসগুলো নেব,
এতে তোমার তেমন কষ্ট হবে না, কিন্তু জেগে যখন গিয়েছ তখন তো কষ্ট পেতে হবে হানি। চলো তাহলে শুরু করে। আপনি আমার সাথে মজা করছেন কেন? ভোরের কম্পিতমান শব্দে রিদওয়ান তৎক্ষণাৎ হালকা ঝুঁকে ভোরের ভয় মিশ্রিত মুখের আদলে তাকালো। এভাবে ভয় পেতে দেখে রিদওয়ানের ভালোই লাগলো, তাই সেই ভয়কে আরেকটু বাড়াতে কোমর চেপে ধরলো। তোমার সাথে আমার কি মজার সম্পর্ক এখনো পর্যন্ত হয়েছে হানি? রিদওয়ানের কথায় ভোর মাথা নাড়িয়ে না বোঝালো। তবে তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি মজা করছি? দেখো, আমি কিন্তু ভীষণ সিরিয়াস। বাইরে কিন্তু তোমার লিভার কিডনিগুলো নেওয়ার জন্য পার্টি লোক দাঁড়িয়ে আছে। সময় নষ্ট করো না আমার। আচ্ছা, তুমি তোমার কোলেই বসে আছো, দাঁড়াও, ড্রয়ার থেকে নাইফ বের করতে দাও। এরপর তোমাকে কোলে নিয়ে তোমার পেটটা কাটবো। রিদওয়ানের মজাসুলভ কথা যতটা না ভয়ঙ্কর শোনালো, তার থেকেও ভয়ঙ্কর লাগলো যখন নাইফ বের করার জন্য ভোরকে নিয়েই ড্রয়ার খুলতে লাগলো। ভোর তৎক্ষণাৎ নিজের সম্ভ্রম হারিয়ে রিদওয়ানকে জড়িয়ে ধরেই নিজের সর্বশক্তি দিয়ে ঘাড়ে কামড় দিতে থাকলো। হঠাৎ আক্রমণে রিদওয়ান বেকুব বনে গেল, তবে ঘাড়ের অবস্থা নাজেহাল দেখে ভোরকে চেপে ধরেই কোনো মতে ছাড়িয়ে নিল। এটা কি করলে হানি? পাশের মুড হয়েছে ঠিক আছে, কিন্তু এইভাবে রাক্ষসের মতো আমার ঘাড়ের অংশ রক্তাক্ত কেন করলে? আমার সাথে উল্টাপাল্টা কোনো কাজ করতে আসলেই না ঘাড় কেন পুরো শরীর একদম রক্তাক্ত করে ফেলবো। ভোরের শরীর রাগে কাঁপুনি হচ্ছে, সাথে চোখ মুখ রক্তিম আভা ধারণ করে রিদওয়ানের ব্যথাময় চোখের দিকে তাকিয়ে থাকলো। রিদওয়ানের ঘাট থেকে অলরেডি ফোটায় ফোটায় রক্ত ঝরছে, সাদা শার্টের কলার লাল বর্ণ ধারণ করে আছে। রিদওয়ান নিজের হাত ধারা চেপে রাখায় হাতের মাঝেও রক্তের আভা ছড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। এখন ব্যথায় ছটফট করছেন কেন? বুঝতে পেরেছেন তবে জীবিত শরীরে কাটার প্রভাব কতটা যন্ত্রণাদায়ক হয়? আপনাকে তো জাস্ট সামান্য আঘাত করেছি, কিন্তু আপনি আমার পুরো শরীর ক্ষত বিক্ষত করে আপনার ব্যবসার লাভ খুঁজতে নিয়ে গিয়েছিলেন। তখন সেটা আপনার মস্তিষ্কে আঘাত করেনি? ভোরের এক নাগাড়ে এরূপ কথায় রিদওয়ান জাস্ট হা হয়ে গেল। এই মেয়ে তো ডিরেক্ট রণচণ্ডী রূপ ধারণ করে আছে, আর একটু সময় পর্যন্ত যদি বাড়তে দেওয়া যায় তবে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। নিজের ঘাড়ের ব্যথা ভুলে ভোরের কাছে আসতে নিলেই ভোর একদম দুই হাত দিয়ে বাধা দিয়ে দিল, কিন্তু রিদওয়ান তবুও সে বাধা মানল না, একদম পেঁচিয়ে নিজের বাহুতে নিয়ে নিল। বউ আমার ভালোই রণচণ্ডী রূপ ধারণ করেছে। তা বউ, তোমাকে যে আঘাত করব সে যন্ত্রই তো নেওয়া হয়নি, সেটাকে নেই কেমন? রিদওয়ানের মজাসুলভ কথায় ভোর আবারও নিজের চোখে রক্তিম আভা ধারণ করলো, কিন্তু রিদওয়ান সেসবকে তোয়াক্কা না করেই এক হাত দিয়ে ড্রয়ার খুলে কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে ভোরের সামনে ধরতে নিলেই ভোর চোখ মুখ খিচে। খবরদার, একদম আমাকে আঘাত করবে না রিদওয়ান ভাই। ওইটা সরান বলছি, নইলে কিন্তু খুব খারাপ। শ্শ্, বড্ড বেশি বলছো হানি। আপাতত চোখ খোলে নিজের রাগ মেটাও, এরপর না হয় আমাকে আঘাত করো। রিদওয়ানের নেশাসক্ত কথায় ভোরের রাগান্বিত আর ভীতু মুখ উভয়ই কিছুটা কমলো। এরপর আস্তে আস্তে চোখ খুলেই দেখতে পেল তার প্রিয় ফুল কাঠগোলাপ দিয়ে তৈরি হাতের গাছটা। ফুলগুলো কিছুটা ছোট থাকায় যেন একটু বেশি সুন্দর লাগছে গাছটার ডেকোরেশনটা। ভোরের অবাক লোচন যেন মুহূর্তেই রিদওয়ানের মুখে অট্ট হাসি ফুটালো। হাসির মাঝেই ভোরকে জড়িয়ে ধরেই কাঁধে মুখ গুজল। নিজের নিঃশ্বাস নিঃশেষ করার মতো স্পর্ধা আমার নেই হানি। কথাটা বলে কাঁধে নিজের দন্তধারা জোরালো এক কামড় দিয়ে চিহ্নিত করলো নিজের ভালোবাসার প্রথম চিহ্ন। কামড়ের আঘাতে ভোর নিজের চলমান মুখ কিছুটা চিৎকার করে রিদওয়ানের হাত খামচে ধরল। ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি আমি। ভোরের কথায় তখনও ছাড়ল না নিজের দন্তমান ছোঁয়াগুলো। ঠোঁট দুটি দিয়ে উষ্ণ ছোঁয়ায় ধরে রাখলো কিছুক্ষণ। চামড়ার বহির্ভাগে আসা লালিত রক্তকণাগুলো শুষে নিল নিজের অগ্রজিহ্বা ধারা। এরপর ভোরকে ছেড়ে দিলে ভোর তাড়াতাড়ি নেমে পড়ল রিদওয়ানের কোল থেকে। এই লোক আজ কথায় কথায় শুধু তাকে কোলেই উঠাচ্ছে, আর এখন তো বজ্জাত লোকটা নিজের করা কাজের প্রতিশোধটাও নিয়ে নিল। লজ্জায় ঘাড়ে হাতও দিতে পারতেছে না। হাতটা দাও। রিদওয়ানের কথায় ভোর কোনো আওয়াজ করল না, মাথা নিচু করেই হাত কসলাতে লাগলো। এই লোক যে তার সাথে কিছুক্ষণ আগে মজা করছিল সে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। হানি, এই ডাকে ভোর সাড়া না দিয়ে থাকতেই পারে না। অভ্যেস স্বরূপ জি বলেই সাড়া দিয়ে আবারও মাথা নিচু করে ফেলল। ভোরের কর্মকাণ্ড দেখে রিদওয়ান মুচকি এসে ভোরের এক হাত নিজের হাতের মুঠোয় নিল। এরপর হাতে থাকা কাঠগোলাপের গাছটা নিয়ে সযত্নে পরিয়ে দিল। ফর্সা হাতে এই গাছটার সৌন্দর্য যেন মনোমুগ্ধকর ভাবেই ফুটে উঠেছে। শুভ জন্মদিন হোয়াইট অ্যাঞ্জেল।
রিদওয়ানের হঠাৎ বলা বাক্য ভোর যেন শক খেলো। তার জন্মদিনের কথা এই লোক কিভাবে জানলো? আর ওনার বলা হোয়াইট এঞ্জেল ডাকটা বড্ড পরিচিত মনে হলো। কে যেন এই নামে তাকে ডাকতো। এত কিছু ভাবতে হবে না হানি। আমি চাই না আজ কোনো কিছু নিয়ে তুমি কিছু ভাবো। আজ শুধু আমাকে অনুভব করবে, আর সাথে পুরো দিনটা আমার আন্ডারে থেকে নিজেকে স্বাধীনভাবে উঠতে দেবে। তাই বি রিল্যাক্স। আপনি কিভাবে? নো মোর ওয়ার্ডস। কীভাবে, কখন, কি হয়েছিল এসব বলার সময় এখন নয়। জাস্ট ফিল দিস ওয়েদার উইথ মি হানি। রিদওয়ান নিজের আঙ্গুল দিয়ে ভোরকে চুপ করিয়ে সামনের দিকে তাকাতে বলল। রিদওয়ানের চোখের ইশারায় ভোরও সেদিকে তাকালো। অন্ধকারাচ্ছন্ন রাস্তার পাশেই শত শত জোনাকে নীল আলোতে যেন এক পরিরাজ্যের দর্শন স্বরূপভাবে দেখা দিচ্ছে। রিদওয়ান নিজের ফোনে কিছু একটা টাইপ করে বেরিয়ে পড়ল গাড়ি থেকে। এরপর অপোজিটে গিয়ে ভোরকে সাবধানে নামালো। হাত ধরেই নিয়ে গেল রাস্তার পাশে থাকা ক্ষেতের আইলে, যেখানে শত শত জোনাকির আলোয় জায়গাটা এক অপরূপ দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। ভোর অবাক নয়নে তাকিয়ে থেকেই অন্য হাত দিয়ে সেই জ্বল্যমান জোনাকিগুলোকে ধরার চেষ্টা করলো। ধরতেও ধরতে পারল না সেই জোনাকির পোকাগুলোকে। ভোরের ব্যর্থতায় মুখ গোমরা হতে দেখে রিদওয়ান নিজের হাতের রাখা ভোরের হাতটা উঁচু করেই নিজের হাতের উপরে ধরে রাখলো। কিছুক্ষণ পরেই সে হাতের আদলে একটি জোনাকি এসে বসলো। হাতে জোনাকিটা বসতেই ভোরের মুখে হাসি ফুটে উঠল। রিদওয়ান সে অবস্থাতেই ভোরের কানে কানে খালি গলায় নিজের মনের আবেগগুলো গানের মাধ্যমেই প্রকাশ করলো। जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम आके मिलना यूं ही, एक जा है भले दो बदन हो जुदा, मेरे होके हमेशा ही रहना, कभी न कहना अलविदा, मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआओं से आती है बस ये सदा, मेरे होके हमेशा ही रहना, कभी न कहना अलविदा। ओ मेरे होके हमेशा ही रहना, कभी न कहना अलविदा। রিদওয়ানের খালি গলায় গানটা যেন ভোরের মনে এক প্রশান্তি দোলা দিল। তার বরটা এত সুন্দর গান গায়, কই এই কয়েক মাসে তো সেই বিষয়ে জানতে পারলো না। আপনি এত সুন্দর গান গাইতে পারেন? ভালো লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে। ভোরের চঞ্চলময় কথায় রিদওয়ানের মনে প্রশান্তিরা দোলা দিল। তবে তো এই গানকে বেরোবার মজা করতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার গানের প্রশংসা করার জন্য। ভোরের চঞ্চলময় কথায় রিদওয়ানের মনে প্রশান্তিরা দোলা দিল। রিদওয়ান কথাটা বলে এক পা হালকা টানা দিয়ে এক হাত বুকে নিয়ে মাথা নিচু করে এই কথাটি বলল। আর রিদওয়ানকে এরূপ রাজকুমারের মতো করে সম্মান করতে দেখে ভোরও নিজের গাউনের দুই পাশে হালকা অংশ ধরে নিজের কোমর হালকা নিচু করে সেও রাজকুমারের মতো তার সম্মাননার উত্তর প্রদর্শন করলো। আপনাকেও স্বাগতম স্যার। কথাটি বলেই ভোর খিলখিলিয়ে হেসে দিল। ভোরের মুখে চঞ্চলময় হাসি দেখে রিদওয়ানও নিজের মুখে হাসি ফুটালো। মেয়েটা এই ছোটখাটো সারপ্রাইজ পেয়ে যে এতটা খুশি হবে রিদওয়ান তা ভাবতে পারেনি। এই প্রথম মনে হলো ভোরের চঞ্চলময় হাসি দেখল সে। এত নিষ্পাপ কেন তার হোয়াইট এঞ্জেল? নিজের মনকে চঞ্চলময় ভোরের দিকে তাকিয়ে কিছু কথা ওড়ালো। এই নিষ্পাপ চঞ্চল হাসিতেই তোমার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে দেয় হোয়াইট অ্যাঞ্জেল। আজ তোমার জন্মদিন উপলক্ষে তোমায় প্রমিস করলাম, আজ থেকে তুমি চঞ্চলময়ী হাসি খুশি অ্যাঞ্জেলে পরিণত হবে, যে হবে একান্তই আমার নিজের সরোবরের রানী। আর সেই রানীর মনে না থাকবে নিজের অতীত, আর না থাকবে আমার অতীত। কিন্তু কখনো যদি সে অতীত আমাদের মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে, তবে সেই দূরত্ব আমি নিজ দায়িত্বে ভেঙে তোমায় একদম নিজের শিকলে বন্দি করে নেব। আর তখন বোঝাবো তুমি ছিলে আমার জীবনের প্রথম এবং শেষ নারী। শুভ্র সকালের মতোই আজ সিলেটের সকালটা একটু বেশি মনোমুগ্ধকর। এত এত ঠান্ডার বদলতে আজ আকাশে সোনালি রোদ্দুরের দেখা মিলেছে। চারিদিকে পাখির কল কাকলি আর পাতার নতুন আবেশে জানিয়ে দিচ্ছে বসন্ত হয়ে গেছে অনেক আগেই। মেলা বইছে নানান রূপের নানান ধরনের ফুলের সমাহারে। পর্দা ঠেলে প্রথমেই রুমটিকে আলোকিত করলো রিদওয়ান।
এরপর সোনালি রোদ্দুর ঘরে প্রবেশ করতেই আড়মোড়া ভাঙল রিদওয়ানের ব্যক্তিগত রমণীটি। কাল অনেক রাত করেই এই হোটেলে উঠেছে তারা। রিদওয়ান আগে থেকেই সবকিছু অ্যারেঞ্জ করে রাখায় তেমন একটা অসুবিধা হয়নি। পকেটে হাত ঢুকিয়ে বেডের সামনে গিয়ে দাঁড়ালো। পিট পিট করে আঁকি পল্লব খুলেই সামনে রিদওয়ানকে দেখে আবারও চোখ জোড়া বুঝল। কয়েক সেকেন্ড পর আবারও চোখ খুলে রিদওয়ানের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল।